ভাবুন তো, নিস্তব্ধ রাত, হঠাৎ কান ফাটানো এক সাইরেনের শব্দে আপনার ঘুম ভাঙল। জানলা দিয়ে দেখলেন রাতের শান্ত আকাশের বুক চিরে খসে পড়ছে জ্বলন্ত আগুনের পিণ্ড। ফোনের স্ক্রিনে ভেসে উঠল একটা ইমার্জেন্সি মেসেজ, পৃথিবী ধ্বংস হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। চারদিকে শুধু আগুন, ভেঙে পড়া দালান কোঠা আর বাঁচার জন্য মানুষের হাহাকার। এই মহাপ্রলয় থেকে বাঁচার একমাত্র উপায় হল মাটির নিচে লুকিয়ে থাকা একটি গোপন বাংকার। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস হল, সেখানে ঢোকার টিকিট পেয়েছেন শুধু আপনি। আপনার স্ত্রী বা আপনার ওই 7 বছরের নিষ্পাপ সন্তানের জন্য সেখানে কোনো জায়গা নেই। মৃত্যু যখন আপনার মাথার উপর দাঁড়িয়ে, তখন একজন বাবা হিসেবে আপনি কি করবেন? নিজের রক্তকে বাঁচাতে আইনের তোয়াক্কা না করে কোনো অন্ধকার পথে হাঁটবেন, নাকি মৃত্যুর মুখে নিজের পরিবারকে একা ফেলে রেখে শুধু নিজের প্রাণ বাঁচাতে বাংকারে চলে যাবেন? যখন পৃথিবীর আয়ু ফুরিয়ে আসে, তখন মানুষের ভেতরের আসল জানোয়ারটা ঠিক কিভাবে জেগে ওঠে, আজ আমরা সেটাই দেখব। নমস্কার বন্ধুরা, এফেক্ট মুভি মাইন্ডে আপনাদের স্বাগত। চলুন আর কথা না বাড়িয়ে সোজা ডুব দেওয়া যাক এমনই এক হাড়হিম করা রুদ্ধশ্বাস সার্ভাইভাল থ্রিলারের দুনিয়ায়। গল্পের শুরুটা হয় আটলান্টা শহরে। আমাদের মূল চরিত্র জন গ্যারিটি পেশায় একজন আর্কিটেক্ট। স্ত্রী অ্যালিসন, যাকে সে আদর করে এলি ডাকে। এলির সাথে তার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। তাদের 7 বছরের ছোট্ট ছেলে নাথান সবসময় এই ভয়ে কাটা হয়ে থাকে যে তার বাবা মা হয়তো আর একসাথে থাকবে না। একদিন জন যখন তার কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল, হঠাৎ তার মনে পড়ে কাল তো নাথানের জন্মদিন। সে তড়িঘড়ি করে কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়। মনে মনে প্রতিজ্ঞা করে আজ স্ত্রীর সাথে সব ঝামেলা মিটিয়ে নেবে, আর কোনোদিন ঝগড়া করবে না, যাতে তার ছেলেটা অন্তত খুশি থাকে। বাড়িতে ফিরে জনের প্ল্যান মতোই সব হয়। স্ত্রীর সাথে তার একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয়। বাবাকে দেখে ছোট্ট নাথান আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং দৌড়ে গিয়ে তার নিজের হাতে আঁকা একটা ছবি বাবাকে দেখায়। ছবিতে একটা বিশাল ধূমকেতু। জন অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা তুমি তোমার টিচারকে দেখিয়েছ? নাথান খুশিতে লাফিয়ে বলে, হ্যাঁ স্যার বলেছেন ক্লার্ক নামের এই ধূমকেতুটা একটা বড় স্নোবলের মতো, যেটা পৃথিবীর একদম পাশ দিয়ে উড়ে যাবে। কি বাবা ছেলের এই মিষ্টি মুহূর্তের মাঝেই আমরা জানতে পারি ছোট্ট নাথানের ডায়াবেটিস আছে। ছেলের ইমোশনাল কথার জবাবে জন তাকে কথা দেয়, আমি তোমাকে আর কখনো ছেড়ে যাব না। কি পরের দিন নাথানের জন্মদিনের পার্টির কেনাকাটা করতে জন তাকে নিয়ে সুপারমার্কেটে যায়। চারদিকে উৎসবের আমেজ। কিন্তু হঠাৎ জনের ফোনে একটা বিপ সাইরেন বেজে ওঠে। এটি কোনো সাধারণ মেসেজ নয়, স্বয়ং সরকারের তরফ থেকে আসা প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট। মেসেজে স্পষ্ট লেখা, জন এবং তার পরিবারকে একটি গোপন বাংকারে নিয়ে যাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। জন ঘাবড়ে গিয়ে দ্রুত বাড়ি ফেরে এবং এলিকে সব কথা খুলে বলে। কিন্তু এলি বিষয়টাকে পাত্তাই দেয় না, সে পার্টির আয়োজনে ব্যস্ত থাকে। বাড়িতে আসা অতিথিরা তখন টিভিতে নিউজ দেখছে। খবরে বলা হচ্ছে ক্লার্ক নামের বিশাল ধূমকেতুটি পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে যাবে, আর যদি এর কোনো টুকরো পৃথিবীতে পড়েও, তবে তা পড়বে গভীর সমুদ্রে। তাই ভয়ের কিছু নেই। কিন্তু ঠিক তখনই আকাশ চিরে খসে পড়ে ধূমকেতুর প্রথম টুকরোটি, আর তা সমুদ্রে না পড়ে সরাসরি আঘাত আনে ফ্লোরিডার বুকে। হঠাৎ আকাশে ঝাঁকে ঝাঁকে পাখিকে পাগলের মতো দিকবিদিক শূন্য হয়ে উঠতে দেখে জন বাইরে বেরিয়ে আসে। কিছু বোঝার আগেই এক বিশাল শকওয়েভ বা কম্পন এসে জনকে মাটিতে আছড়ে ফেলে। তীব্র বেগে ধেয়ে আসা সেই হাওয়ায় বাড়ির সব জানলার কাচ ঝনঝন করে ভেঙে পড়ে। চোখের পলকে একটা গোটা শহর ছাই হয়ে যায়। পার্টিতে আসা মানুষগুলো ভয়ে জমে যায়। উল্লাসের বদলে চারদিকে ছড়িয়ে পড়ে এক হাড়হিম করা আতঙ্ক। জন তখনও পুরোপুরি বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। ঠিক সেই মুহূর্তে জনের ফোনে এবং টিভিতে দ্বিতীয়বারের জন্য বেজে ওঠে সেই বিপ সাইরেন। স্বয়ংক্রিয় রেকর্ডিংয়ে ঘোষণা করা হয়, জন, এলি এবং নাথানকে এক গোপন বাংকারে নিয়ে যাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এই ঘোষণা শোনার পর প্রতিবেশীদের চোখের দৃষ্টি বদলে যায়। তারা জনের ওপর ক্ষোভে ফেটে পড়ে। তারা চিৎকার করে বলতে থাকে, এটা কেমন বিচার? শুধু তোমার ফ্যামিলিকে কেন বেছে নেওয়া হলো? আমরা কি মানুষ না? সবাই রাগে ক্ষোভে সেখান থেকে চলে যায়। জন আর এলি বুঝতে পারে হাতে আর একদম সময় নেই। তারা তড়িঘড়ি প্যাকিং শুরু করে দেয়। নাথানের ডায়াবেটিস থাকায় তারা সাথে বেশি করে ইনসুলিন নিয়ে নেয়। গাড়ি নিয়ে বেরোনোর সময় এক প্রতিবেশী মহিলা দৌড়ে এসে তাদের গাড়ির সামনে দাঁড়ায়। কাঁদতে কাঁদতে সে ভিক্ষা চায়, অন্তত আমার ছোট মেয়েটাকে তোমরা সাথে নিয়ে যাও। কিন্তু জনের কিছু করার ছিল না। তাদের সাথে অন্য কাউকে নিয়ে যাওয়ার পারমিশন নেই।
তাছাড়া ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে গেলে আর্মি ক্যাম্পে তাকে একা ছেড়ে দিতে হবে। এক বুক কষ্ট আর অপরাধবোধ নিয়ে জন গাড়ি ছুটিয়ে দেয়। রাস্তায় চরম বিশৃঙ্খলা। তারা অনেক কষ্টে কোনো রকমে আর্মি ক্যাম্পে পৌঁছায়, যেখান থেকে প্লেনে করে তাদের নিরাপদ ঠিকানায় নিয়ে যাওয়া হবে। কিন্তু ভেতরে ঢোকার পর ব্যাগ চেক করতে গিয়েই মাথায় আকাশ ভেঙে পড়ে জনের। নাথানের জীবনদায়ী ইনসুলিনটা গাড়িতেই রয়ে গেছে। জন এলি আর নাথানকে সেখানে দাঁড় করিয়ে রেখে পাগলের মতো ছুটে যায় ইনসুলিন আনতে। এদিকে জনের ফিরতে দেরি হওয়ায় এলি চিন্তায় পড়ে যায়। সে সেখানে থাকা একজন গার্ডকে অনুরোধ করে যেন তারা প্লেন ছাড়তে একটু দেরি করে, কারণ তার স্বামী ছেলের ওষুধ আনতে গেছে। আর এখানেই এলি তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসে। মিলিটারির করা নিয়ম হল তারা কোনো অসুস্থ মানুষকে বাংকারে নিয়ে যাবে না। এলির মুখে ছেলের অসুখের কথা শোনামাত্রই গার্ডরা তাদের আটকে দেয়। চোখের জল শত অনুরোধ কোনো কাজেই আসে না। এলি এবং নাথানকে ঘাড় ধাক্কা দিয়ে বেস থেকে বের করে দেওয়া হয়। জন ইনসুলিন নিয়ে ফিরে এসে দেখে তার স্ত্রী আর ছেলে সেখানে নেই। সে পাগলের মতো তাদের নাম ধরে ডাকতে থাকে। সে ভাবে হয়তো তারা প্লেনে গিয়ে বসে আছে। দৌড়ে একটা প্লেনের ভেতর ঢুকে তন্নতন্ন করে খোঁজে, কিন্তু কোথাও তারা নেই। ক্লান্ত বিধ্বস্ত জন হতাশ হয়ে সেখানেই বসে পড়ে। ঠিক তখনই একটা লোক জনের হাতে মেডিসিনের প্যাকেট দেখে অবাক হয়ে বলে, এখানে তো কোনো রোগীকে ঢুকতে দিচ্ছে না, তুমি এই মেডিসিন নিয়ে ভেতরে এলে কি করে? কথাটা শোনামাত্র জনের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যায়। সে বুঝতে পারে তার ছেলেও তো একজন পেশেন্ট। তার মানে সিকিউরিটি নিশ্চয়ই তাদের আটকে দিয়েছে। সে প্লেন থেকে নামার জন্য দৌড় লাগায়। আর ঠিক সেই সময়েই বাইরে শুরু হয় আসল নারকীয় তাণ্ডব। নির্বাচিত না হওয়া হাজার হাজার ক্ষুব্ধ মানুষ বাঁচার আশায় মিলিটারির বাধা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। শুরু হয় বিদ্রোহ। এদিকে এলি বেসের বাইরে দাঁড়িয়ে পুলিশকে হাতজোর করে অনুরোধ করতে থাকে তাকে ভেতরে যেতে দেওয়ার জন্য, কিন্তু কেউ তার কথা শোনে না। মানুষের উন্মত্ত বিদ্রোহের মাঝে হঠাৎ তেলের পাইপ লিক করে আগুন লেগে যায়। এক বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা রানওয়ে। দাউ দাউ করে বলতে থাকে সব। এলি দূর থেকে সেই বিস্ফোরণ দেখে কান্নায় ভেঙে পড়ে। তার মনে হয় জন হয়তো আর বেঁচে নেই। নেটওয়ার্ক না থাকায় কলও কানেক্ট হয় না। কোনো উপায় না দেখে এলি তাদের রেখে যাওয়া গাড়ির উইন্ডোতে একটা চিরকুট আটকে দেয়, আমরা বাবার বাড়ি যাচ্ছি কি। অন্যদিকে জন তার স্ত্রী সন্তানকে খুঁজেই চলেছে। সে যখন হতাশ হয়ে তাদের সেই খালি গাড়ির কাছে ফিরে আসে, তখন তার চোখে পড়ে এলির রেখে যাওয়া নোটটি। এটি দেখে ধরে যেন প্রাণ ফিরে আসে তার। এদিকে এলি তার ছেলের জন্য ইনসুলিন জোগাড় করতে এক ফার্মেসিতে ঢোকে। কিন্তু সেখানেও বাঁচার জন্য মানুষের পাশবিক রূপ প্রকট হয়ে ওঠে। কিছু আততায়ী বন্দুক নিয়ে স্টোরে হামলা চালায়। গুলির বৃষ্টির মাঝে কোনো রকমে প্রাণ হাতে করে এলি সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় একটি গাড়ি দেখে সে তাদের নর্থ পর্যন্ত লিফট দেওয়ার জন্য অনুরোধ করে। গাড়ির দম্পতি তাদের গাড়িতে তুলে নেয়। কথায় কথায় এলি তাদের জানায় কিভাবে সরকার তাদের সিলেক্ট করার পরও শুধুমাত্র ছেলের ডায়াবেটিসের কারণে তাদের রিজেক্ট করে দেয়। গাড়ির দম্পতি প্রথমে খুব সহানুভূতি দেখায়, কিন্তু বিপদের সময় মানুষের ভেতরের জানোয়ারটা বেরিয়ে আসতে বেশি সময় লাগে না। ওই দম্পতি যখন বুঝতে পারে নাথানের হাতে মিলিটারির সেই সিলেক্টেড রিস্টব্যান্ডটা আছে, তখন তারা এক ভয়ঙ্কর ফন্দি আটে। তারা হঠাৎ গাড়ি থামিয়ে অ্যালিসনকে মাঝরাস্তায় বেধড়ক মারধর করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। আর চোখের সামনে থেকে নাথানকে অপহরণ করে তীব্র বেগে গাড়ি ছুটিয়ে চলে যায় অন্য একটি আর্মি ক্যাম্পের দিকে। মাঝরাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে একজন অসহায় মা। কিন্তু সে হার মানার পাত্রী নয়। কোনোরকমে উঠে দাঁড়িয়ে অন্য গাড়িগুলোর কাছে লিফট চেয়ে সে তার ছেলেকে খোঁজার এক অসম লড়াই শুরু করে। অন্যদিকে জন কানাডাগামী একটি ট্রাকে লিফট পেয়েছে। ট্রাকে থাকা এক ব্যক্তির কাছে সে জানতে পারে কানাডা থেকে কিছু গোপন ফ্লাইট গ্রিনল্যান্ডের বিশাল আন্ডারগ্রাউন্ড বাংকারের দিকে যাচ্ছে। লোকটি জনকে এও বলে, তুমি কি জানো সরকার কেন কিছু বিশেষ লোকে বেছে নিয়েছে? আমার মা একজন ডাক্তার, আর তুমি একজন আর্কিটেক্ট। ধূমকেতু পৃথিবী ধ্বংস করার পর নতুন করে সব গড়ে তোলার জন্য সরকার এই বিশেষ লোকেদের বাঁচিয়ে রাখছে কি সে জনকে তাদের সাথে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু তখনই ঘটে আরেক বিপত্তি। ট্রাকে থাকা অন্য যাত্রীদের নজর পড়ে জনের হাতের সেই রিস্টব্যান্ডের দিকে। শুরু হয় এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী লড়াই। নিজেকে আর ওই ব্যান্ডটাকে বাঁচাতে, যে জন একদিন একটা সাধারণ সংসারী মানুষ ছিল, সে আজ একটা হাতুড়ি দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করতে বাধ্য হয়। বাঁচার তাগিদ মানুষকে কতটা ভয়ঙ্কর রূপ নিতে বাধ্য করে, জন আজ সেটা নিজের চোখেই দেখল। এদিকে সেই কিডন্যাপার দম্পতি নাথানকে নিয়ে আর্মি ক্যাম্পে পৌঁছায়।
তারা নাথানকে শাসিয়ে রাখে যেন পুলিশকে সে তাদের নিজের বাবা মা বলে পরিচয় দেয়। কিন্তু চেকিংয়ের সময় ছোট্ট নাথান অসীম সাহসের সাথে পুলিশকে বলে দেয়, এরা আমার বাবা মা নয়, এরা আমাকে কিডন্যাপ করেছে। সাথে সাথে পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে এবং নাথানকে চিকিৎসার জন্য একটি নার্সিং ক্যাম্পে পাঠিয়ে দেয়। অ্যালিসন কোনো রকমে সেই আর্মি ক্যাম্পে এসে পৌঁছায়। সে পুলিশদের বারবার জিজ্ঞেস করে, কিন্তু এই চরম বিশৃঙ্খলায় কেউ তার কথায় কান দেয় না। এক পর্যায়ে চরম হতাশায় চোখের জলে সে ধমক দিয়ে অফিসারদের বলে ওঠে, আমার 7 বছরের ছেলে হারিয়ে গেছে, অন্তত একটু সাহায্য করুন। একজন সহৃদয় অফিসার তখন তাকে ওই নার্সিং ক্যাম্পে নিয়ে যায়। সেখানে পৌঁছাতেই দূর থেকে নাথানকে দেখে অ্যালিসন ছুটে যায়। সব কষ্ট যেন এক নিমেষে দূর হয়ে যায়। ডাক্তার জানায় তারা নাথানকে ইনসুলিন দিয়ে দিয়েছে। এরপর তারা একটি আর্মি ট্রাকে করে এলি আর নাথানকে এলির বাবার বাড়ির দিকে পাঠানোর ব্যবস্থা করে দেয়। জন ততক্ষণে একটি গাড়ি চুরি করে তার শ্বশুরের বাড়িতে পৌঁছে গেছে। গিয়ে দেখে তার শ্বশুর বেশ শান্তভাবে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন। জন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে এলি আর নাথান এসেছে কিনা। শ্বশুর না বলতেই জনের মাথায় আকাশ ভেঙে পড়ে। শ্বশুর উল্টে জনের উপর রেগে ফেটে পড়েন, তোমার জন্যই আজ আমার মেয়ে আর নাতি এই কষ্টের মধ্যে আছে। জন আর সহ্য করতে না পেরে সব সত্যি কথা খুলে বলে। সে জানায় কিভাবে ক্লার্ক পৃথিবী ধ্বংস করতে আসছে, কিভাবে তারা সিলেক্টেড হয়েও আলাদা হয়ে গেছে। সে এলির সেই চিরকুটটাও দেখায়। আর ঠিক সেই চরম হতাশার মুহূর্তেই বেজে ওঠে বাড়ির টেলিফোন। ওপারে এলির গলা। সে জানায় তারা স্থানীয় বাসস্ট্যান্ডে এসে পৌঁছেছে। এক মুহূর্ত দেরি না করে শ্বশুর আর জামাই গাড়ি নিয়ে ছুটে যায় সেখানে। বাসস্ট্যান্ডের এসে এলি আর নাথানকে দেখেই জন দৌড়ে যায়। এক আবেগ এর সাথে, কারণ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ঈশ্বরকে ধন্যবাদ জানায় যে অন্তত এই প্রলয়ের আগে তারা 3 জন আবার একসাথে হতে পেরেছে। সবাই বাড়ি ফেরে। টিভিতে তখন ব্রেকিং নিউজ, সরকার নির্বাচিত মানুষদের গ্রিনল্যান্ডের একটি বাংকারে নিয়ে যাচ্ছে। জনের মাথায় যেন বিদ্যুৎ খেলে যায়। ট্রাকে শোনা লোকটির কথা তার মনে পড়ে। সে এলিকে বলে, আমরা এখনও আমাদের ছেলেকে বাঁচাতে পারব। আজ রাতেই কানাডা থেকে শেষ প্লেনটা গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে ছাড়বে। আমাদের হাতে এখনও সময় আছে। তড়িঘড়ি করে প্যাকিং শুরু হয়। এলি তার বাবাকে কাঁদতে কাঁদতে অনুরোধ করে তাদের সাথে যাওয়ার জন্য। কিন্তু বাবা এক শান্ত গলায় বলেন, না রে মা, আমার জন্ম এখানে। এই মাটিতে তোর মায়ের হাজারো স্মৃতি জড়িয়ে আছে। মৃত্যু তো একদিন আসবেই, তাকে আমি আটকাবো কি করে? আমার শেষ দিনগুলো আমি এখানেই আমার বন্ধুদের সাথে কাটিয়ে দেবি। বাবার এই সিদ্ধান্ত এলির বুক ভেঙে দেয়, কিন্তু জন আর নাথানের দিকে তাকিয়ে তাকে এই চরম ত্যাগ স্বীকার করতেই হয়। বাবার গাড়িটা নিয়ে তারা বেরিয়ে পড়ে কানাডার উদ্দেশ্যে। শুরু হয় মৃত্যুর সাথে রেস। কানাডার দিকে যত এগোচ্ছে আকাশ তত লাল হয়ে উঠছে। হঠাৎ আকাশ থেকে বৃষ্টির মতো আছড়ে পড়তে শুরু করে জ্বলন্ত উল্কাপিণ্ড। যেখানেই পড়ছে নিমেষে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আগুনের গোলা আর ধ্বংসস্তূপ বাঁচিয়ে তারা পাগলের মতো গাড়ি ছুটিয়ে এগিয়ে চলে। কিন্তু এয়ারস্ট্রিপে পৌঁছাতে তাদের বড্ড দেরি হয়ে যায়। গ্রিনল্যান্ড যাওয়ার একমাত্র এবং শেষ প্লেনটি তখন রানওয়েতে দৌড়াতে শুরু করেছে। জন আর কিছু না ভেবে জীবনের চরম ঝুঁকি নিয়ে চলন্ত প্লেনটার একেবারে সামনে গিয়ে তার গাড়িটা দাঁড় করিয়ে দেয়। পাইলট ব্রেক কষতে বাধ্য হয়। জন মরিয়া হয়ে পাইলটকে বোঝায় এবং অবশেষে তারা সেই প্লেনে ওঠার সুযোগ পায়। শেষমেশ তাদের প্লেন গ্রিনল্যান্ডের আকাশে পৌঁছায়। সবাই ভাবে এবার বুঝি তারা বেঁচে গেল। কিন্তু না, আসল বিপদ তো সবে শুরু। ক্লার্কের সবচেয়ে বড় টুকরোটা ঠিক সেই সময় পৃথিবীতে আঘাত হানে। তৈরি হয় এক দানবীয় শকওয়েভ। সেই প্রবল ধাক্কায় প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বরফের বুকে আছড়ে পড়ে। সৌভাগ্যবশত তারা বেঁচে যায়। মিলিটারিরা দ্রুত তাদের উদ্ধার করে মাটির গভীরের সেই বিশাল মেগা বাংকারে নিয়ে যায়। বাংকারের ভারী ইস্পাতের দরজাটা বন্ধ হওয়ার ঠিক কয়েক সেকেন্ড পরে পৃথিবীর বুকে আছড়ে পড়ে সেই মহাপ্রলয়। বাংকারের বহু নিচে বসেও তারা অনুভব করে পৃথিবীর ধ্বংসের সেই ভয়ঙ্কর কম্পন। কেটে যায় দীর্ঘ 9টি মাস। পৃথিবীর ওপর দিয়ে বয়ে গেছে এক চরম ধ্বংসলীলা। অবশেষে একদিন বাংকারের বিশাল দরজা ধীরে ধীরে খুলতে শুরু করে। জন, অ্যালিসন আর নাথান বাইরে পা রাখে। বাইরে এক অচেনা পৃথিবী। চারদিক শুধু ধূসর ছাইয়ে ঢাকা, পরিচিত পৃথিবীর কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই। কিন্তু সেই ছাইয়ের চাদর ভেদ করে আকাশে উকি দিচ্ছে এক নতুন দিনের আলো। হঠাৎ বাংকারের রেডিওতে ভেসে আসে সিডনি, প্যারিস আর দিল্লির মতো জায়গা থেকে অন্য বেঁচে থাকা মানুষদের গলা।
পৃথিবী ধ্বংস হয়ে গেছে ঠিকই, কিন্তু মানবজাতি হার মানেনি। ধ্বংসস্তূপের মাঝখান থেকে নতুন করে বাঁচার এক অদ্ভুত আশা নিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এপেক মুভি মাইন্ডের এই হারহীন করা সারভাইভাল স্টোরি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই রুদ্ধশ্বাস জার্নি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনাদের যদি এই ধরনের সারভাইভাল মুভি এক্সপ্লেনেশন পছন্দ হয়, তাহলে স্ক্রিনে দেওয়া এই অসাধারণ মুভিটিতে ক্লিক করুন। আজকের জন্য এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।